সকাল সকাল আবার একটা নতুন ক্লাস শুরু হয়ে গেল। তো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করব একটা নতুন টপিক দিয়ে। আগের দিন আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলোকে কমপ্লিট করে ফেলেছিলাম। আজ থেকে আমরা শুরু করব মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে। মাইক্রোনিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে প্রথম যে মাইক্রোনিউট্রিয়েন্টসটা শুরু করব সেটা ভিটামিন সম্পর্কে। তো আজকে ভিটামিন নিয়ে কিছু কথা আগে আলোচনা করা যাক। তো তার মাঝখানে যারা যারা আনমিউটেড রয়েছে প্লিজ মিউট করে রাখবেন নিজেদের। প্রথমেই আমরা শুরু করছি মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যাপারে। প্রথমে এই যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ভিটামিনের কথা বলছি, আমরা হয়তো ফান্ডামেন্টালস অফ ফুড এন্ড নিউট্রিশনের সময় ভিটামিন নিয়ে কিছু কথা জেনেছিলাম, যে ভিটামিন হচ্ছে কিছু কিছু পার্ট থাকে যেটা ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল হয়, এবং এই ভিটামিনটার ক্ষেত্রে কি হয়, আমাদের বডিতে কিন্তু কোন রকম এনার্জি প্রোডাকশনে হেল্প করে না ভিটামিন, বাট তাও ভিটামিন ছাড়া আবার আমাদের বডিটাও তৈরি হওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা ভিটামিনকে কি বলে থাকি, আমাদের দেহ সংরক্ষক খাদ্য হিসেবে আমরা কিন্তু ভিটামিনকে বলে থাকি। অর্থাৎ আমাদের বডিকে প্রোটেকশন দেওয়ার জন্য, সেটা যে কোনো প্রোটেকশন হতে পারে, সেল ড্যামেজ থেকে প্রোটেকশন হতে পারে, ইমিউনিটি অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে প্রোটেকশন হতে পারে, এবং তার সাথে বডির মেনটেনেন্সের জন্য কিন্তু এই ভিটামিনটা দরকার। এবং যদি আমরা একদম প্রথমের দিকে ভিটামিনের যে নামটা সেটাতে যদি যাই, তাহলে দেখা যায় যে প্রথম এই যে ভিটামিন, এই নামটা কিভাবে এসেছিল। ভিটা মিন, এর মধ্যে প্রধানত দুটো ভাগ ছিল। কিরকম ভাগ? এই ভিটা কথাটা হচ্ছে ভাইটাল, আর এই অ্যামিন জিনিসটা হচ্ছে অ্যামাইন। অর্থাৎ ভাইটাল মানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং অ্যামাইন মিন্স প্রোটিনের একটা কম্পাউন্ড বা অ্যামিনো অ্যাসিড। সেখান থেকে ভিটামিনের নামকরণ হয়, কারণ এমন একটা অ্যামিনো অ্যাসিড বা এমন একটা প্রোটিন কম্পাউন্ড বলতে পারি যেটার মধ্যে প্রোটিন ছাড়াও আরো কিছু রয়েছে, বা অ্যামিনো অ্যাসিড ছাড়াও আরো কিছু রয়েছে যেটা আমাদের বডির জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেই জন্য তখন তার নাম হয় ভিটামাইন। অর্থাৎ এতে একটা ই ছিল, অ্যামাইন থেকে হয়েছিল ভিটামাইন, লাস্টে একটা ই ছিল। কিন্তু পরে পরে দেখা গেছে যে এই যে অ্যামাইন অর্থাৎ অ্যামিনো গ্রুপটা কিন্তু সব কম্পাউন্ডের মধ্যে থাকছে না, সেই জন্য ইটা পরে বাদ দিয়ে দেওয়া হয়। কিছু কিছু কম্পাউন্ডে অ্যামিনো গ্রুপ থাকে, বা সেখান থেকে কোনো অ্যামিনো গ্রুপ থেকে একটা ভিটামিন হয়তো সিনথেসিস করা যেতে পারে, বাট সবগুলো নয়। সেই জন্য ই বাদ দিয়ে তার নাম হলো শুধুমাত্র ভিটামিন। ভিটামিনের ক্ষেত্রে আমরা যদি এর সোর্সেস এর কথা বলি, তাহলে এই যে আনমিউট রয়েছেন বুঝতেও পারছি না, ভিটামিনের সোর্সেস যদি বলি তাহলে সব থেকে ভালো সোর্স ভিটামিনের দেখা যায় প্লান্ট বডির মধ্যে। বিভিন্ন প্লান্ট বডির মধ্যে কিন্তু ভিটামিন খুব ভালো পরিমাণেই থাকে। এবং যত কালার হবে সেই কালারের মধ্যেও আমরা অনেকটা পরিমাণে ভিটামিন পেয়ে থাকি, সেটা গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, পার্পল, হোয়াইট, সমস্ত কালারের মধ্যে কিন্তু আমরা এই ভিটামিনটাকে পেয়ে থাকি। কিন্তু আগেন ভিটামিনের ক্ষেত্রে তার যদি ক্যারেক্টারিস্টিক ভাবি, তাহলে ক্যারেক্টারিস্টিক গুলো কি কি পাবো? ফার্স্ট হচ্ছে এটা বডির মধ্যে এনার্জি প্রডিউস করছে না। এনার্জি প্রোডাকশন করছে না। সেকেন্ড কি কাজ করছে, বা সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা কি বলতে পারি, এটা একটা যারা আনমিউট রয়েছে মিউট রাখবেন নিজেদের।
দীনবন্ধু বাবু, আমি আজকে আবারও আপনাকে বলছি, যদি আপনি এর পরেও বারবার আনমিউট হয়ে যান তাহলে বুঝবো আপনি ক্লাস অ্যাটেন্ড করছেন না, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে রিমুভ করে দেবো। কারণ শুধু শুধু যদি ক্লাস অ্যাটেন্ড না করে তাহলে ক্লাসে থাকাও যায়। হ্যাঁ, এনার্জি প্রোডাকশন করছে না। সেকেন্ড কি হচ্ছে, যে সাধারণ খাবারগুলো অর্থাৎ যে প্লান্ট ফুড গুলো থাকে সেখানে ভিটামিনের পরিমাণটা খুব কম থাকে। ভিটামিনের পরিমাণটা আমরা ভীষণই কম পাই এবং তার সাথে সাথে আমাদের রিকোয়ারমেন্টটাও কিন্তু খুব কম থাকে। এমন নয় যে আমাদের রিকোয়ারমেন্ট অনেক বেশি রেগুলার ডায়েটের মধ্যে, অর্থাৎ রিকোয়ারমেন্ট গুলো অনেকটাই কম পাই আমরা। নেক্সট কি, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ক্যাটালিস্ট কি, আমি বলতে পারি একটা জৈব অনুঘটক, যে নিজে কোনো কেমিক্যাল রিয়াকশনস গুলো যেগুলো ঘটছে আমাদের বডির মধ্যে, সেই কেমিক্যাল রিয়াকশনস গুলোতে সে নিজে পার্টিসিপেট করছে না বা কোনো এনজাইম হিসেবে পার্টিসিপেট করছে না, কিন্তু সেই কেমিক্যাল রিয়াকশনের যে রেটটা তাদের হারটাকে বাড়াতে কমাতে সাহায্য করে, তাদেরকে বলা হয় অনুঘটক, যারা এনজাইমকে সাপোর্ট করছে, এনজাইমের কাজগুলোকে সাপোর্ট করছে। তো ভিটামিন কিন্তু এরকমই একটা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, বা বলতে পারি ও এনজাইম হিসেবে কাজ করে। ও এনজাইম হিসেবে কাজ করছে, অর্থাৎ সহ উৎসেচক রূপে কিন্তু কাজ করতে পারে। নেক্সট কি থাকে, নেক্সট আমরা যদি বলতে পারি তাহলে কি, নেক্সট ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা রাখতে পারি যে ভিটামিন আমাদের বডির মধ্যে খুব কম পরিমাণে স্টোর থাকতে পারে। স্টোরেজ একমাত্র ভিটামিন এ আর ভিটামিন এ আমাদের বডির মধ্যে, আমাদের লিভারের মধ্যে স্টোর থাকে, ঠিক আছে। তো বডির মধ্যে বডির মধ্যে এর স্টোরেজটা কিন্তু খুব কম হয়। নেক্সট ক্যারেক্টারিস্টিকের মধ্যে কি বলবো, যে ইউজুয়ালি দেখা যায় যে কিছু কিছু ভিটামিন রয়েছে যারা আমাদের বডিতে প্রডিউস হতে পারে, সব ভিটামিন কিন্তু বডির মধ্যে প্রডিউস হচ্ছে না বা বডি সিনথেসিস হচ্ছে না। বডি সিনথেসিস হচ্ছে না এক্সেপ্ট B12। ভিটামিন B12টা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া গুলো থাকে, সেই গুড ব্যাকটেরিয়া গুলো কিন্তু আমাদের এই ভিটামিন স্টোর করতে পারে। আচ্ছা, আরেকজনকে বলছি, সুকান্ত বাবু, আপনিও আগের দিন বারবার আনমিউট হয়ে যাচ্ছিলেন, আজকেও সেম, আমি দুবার আপনাকে মিউট করেছি, তো এটা একটু নজরে রাখবেন। হ্যাঁ, বারবার কিন্তু আনমিউট হবেন না। আমি এখন আরেকবার মিউট করে দিলাম আপনাকে, আশা করি আপনি আমার কথাটা শুনতে পেয়েছেন। বডি সিনথেসিস আমাদের কিন্তু সেভাবে হচ্ছে না। এই কয়েকটা কাজ আমরা ভিটামিনের ক্ষেত্রে দেখে থাকি, এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক দেখে থাকি। এবার আসল জিনিসটা হচ্ছে, এই ভিটামিনটা আমাদের সারা দিনে প্রয়োজনীয়তা কিরকম থাকে বা রিকোয়ারমেন্টস কিরকম থাকে। রিকোয়ারমেন্টের কথা যদি আমরা বলি, তাহলে আগে আমাদেরকে ভাবতে হবে যে ভিটামিন এর ক্লাসিফিকেশনটা কি, ভিটামিনকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি, সেই অনুযায়ী কিন্তু আমরা রিকোয়ারমেন্টটাকে ধরবো। প্রথমেই ভিটামিনকে যখন আমরা ক্লাসিফাই করছি, আমরা দুটো ভাগে এটাকে ডিভাইড করব। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আরেকটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলোর মধ্যে কি কি পড়বে, এখানেই দেখাই। প্রথমেই বললাম ফ্যাট সলিউবল, অর্থাৎ আমাদের বডিতে যে ফ্যাট মিডিয়ামটা রয়েছে, অর্থাৎ আগের দিন আমরা ফ্যাটের ক্ষেত্রে পড়েছিলাম বডির মধ্যে যে ফ্যাট মিডিয়াম রয়েছে, সেই
ফ্যাট মিডিয়ামের মধ্যে যে ভিটামিন গুলো অ্যাবজর্ব হতে পারে, ওই ফ্যাট মিডিয়াম গুলোর মাধ্যমে যে ভিটামিন গুলো আমাদের বডিতে অ্যাবজর্ব হয় তাদের আমরা বলবো ফ্যাট সলিউবল ভিটামিন। এর মধ্যে কি কি পড়বে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই চারটে ভিটামিন পড়বে। এবং ওয়াটার সলিউবল মানে যারা জলের মধ্যে সলিউবল হচ্ছে, আমাদের বডিতে বলতে পারি আমাদের ব্লাডেতে সলিউবল, এবং বাকি কোনো ফুডের মধ্যেও যখন আমরা ফুডটাকে জলে দিচ্ছি তার মানে সেই জলের মধ্যে ওই ভিটামিনটা সলিউবল হয়ে যাচ্ছে বা ভিটামিনটা লিচ আউট হচ্ছে। সেই ভিটামিন গুলো কি কি? ভিটামিন সি আর বি কমপ্লেক্স। এই যে বি কমপ্লেক্স বলছি কারণ এই বি গ্রুপের মধ্যে অনেকগুলো ভিটামিন থাকে, B1, B2, B3, B5, B6, B7, B9, B12, এরকম অনেকগুলো ভিটামিন থাকে, ঠিক আছে? এবং কেন এগুলোকে একটা কমপ্লেক্সে রাখা হয়? প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা ফাংশনস রয়েছে প্রত্যেকটা বি কমপ্লেক্সের, কিন্তু তাদের একটা কমন ফাংশন দেখা গেছে যে এরা আমাদের মেটাবলিজমকে এনহ্যান্স করছে, আমাদের মেটাবলিক রেটটাকে রেগুলেট করতে বা সেটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো আমরা নিলাম, যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটটা আমরা নিলাম, সেটাকে বডির মধ্যে ভালোভাবে ইউটিলাইজ করতে, তার থেকে এনার্জি প্রডিউস করতে হেল্প করে এই বি কমপ্লেক্স ভিটামিনস গুলো। এবং এই যে ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো বলছি বা লিপিড সলিউবল, এগুলোরও কিন্তু এই যে চারটা ভিটামিন বলছি প্রত্যেকেরই নিজস্ব কাজ আছে, কিন্তু এদের একটা মেজর ফাংশন দেখা যায়। যেরকম যদি আমি ভিটামিন এ এর ক্ষেত্রে বলি, তাহলে ভিটামিন এর মেজর ফাংশন কি? ভিশন হেলথটাকে ইমপ্রুভ করা, ঠিক আছে? আমাদের ভিশন হেলথের জন্য প্রথমেই যদি ভিটামিন এর কথা ভাবি তাহলে প্রথম কাজটা কি মাথায় আসবে? আমাদের দৃষ্টিশক্তির জন্য। তাহলে এটা হচ্ছে ভিটামিন এর মেজর কাজ, এছাড়াও অনেক কাজ আছে। তারপরে ভিটামিন ডি, এইটা যখন বলবো প্রথমে মাথায় কি আসবে? বোন ডেন্সিটির জন্য, বোন স্ট্রেংথেনিং এর জন্য হেল্প করছে। ভিটামিন ই এর মেজর ফাংশন কি? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে, ক্যান্সার প্রিভেনশন করছে, অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল ড্যামেজেস গুলোকে প্রিভেন্ট করছে। এবং ভিটামিন কে এর কথায় যদি আসি তাহলে ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। মানে আমরা আমাদের বডিতে যখন কোথাও কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, একটা সময়ের পরে আমরা দেখি সেই জায়গায় রক্তটা জমাট বেঁধে গেছে। কেন হচ্ছে? এই ভিটামিন কে এর জন্য। অন্যরকম ভাবে আমার বডির ভিতরে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যখন ব্লাড ফ্লো হচ্ছে সেখানে কিন্তু ব্লাড ক্লট হচ্ছে না। ক্লট করা মানে জমাট বেঁধে যাওয়া, সেখানে হচ্ছে না। তাহলে এই ইন্টারনাল ক্লটিংটাকেও প্রিভেন্ট করছে কে? ভিটামিন কে। তাই ভিটামিন কে অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ যাতে জমাট বাঁধতে না পারে শরীরের ভিতরে এবং শরীরের বাইরে এসে যাতে জমাট বাঁধতে পারে। এইটা মেজর ফাংশনের মধ্যে আমরা পড়বো। ভিটামিন সি এর মেজর ফাংশন কি? না, স্কারভিকে প্রিভেন্ট করছে। স্কারভি হচ্ছে আমাদের ওরাল হেলথ রিলেটেড একটা প্রবলেম, যেখানে মাড়ি দুর্বল হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, মুখের মধ্যে একটা ব্যাড স্মেল হচ্ছে। এটা হচ্ছে প্রাইমারি, একদম যদি সেটাকে স্কারভিকে চিহ্নিত করতে হয় কিভাবে আমি আইডেন্টিফাই করব? এগুলো দিয়ে। কিন্তু স্কারভিতে কিন্তু আরো অনেক সিমটম আসে, সেগুলো আমরা পরে পরে সব জানবো। তো বিষয়টা এটাই যে এই ভিটামিন সি এর মেজর ফাংশন হচ্ছে স্কারভিটাকে প্রিভেন্ট করা, এবং একই রকম ভাবে বি কমপ্লেক্সের মেজর ফাংশনস হচ্ছে আমাদের মেটাবলিক রেটটাকে ইমপ্রুভ করা। ওকে, এইটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন? প্রশ্ন করো। ভিটামিন এটা একবার বলুন। হ্যাঁ ম্যাম, বলছি যে ভিটামিন সি কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মেজর ফাংশন গ্রহণ করে বা আছে কোনো? হ্যাঁ, এই যে স্কারভি বলছি, স্কারভির ক্ষেত্রে কিন্তু ইমিউনিটিটাও লো হয়ে যায়।
আচ্ছা তো ম্যাম, আর সঙ্গে ভিটামিন বি 12 তো বললেন যে আমাদের কোলনে সিনথেসিস হয়। হুম। এবার এরকম শুনেছি যে যারা ভেগান তাদের নাকি ভিটামিন বি 12 বা ভেজিটেরিয়ানদের বিশাল ঘাটতি থাকে। হ্যাঁ, এই বলছি ব্যাপারটা সেটাও আমরা ফুলফিল করতে পারি। ভিটামিন আমরা একটা একটা করে ভিটামিন নিয়ে আলোচনা করব, তখন বলবো যে কিভাবে ভেগানদের ডায়েটের মধ্যেও ম্যাডাম ভিটামিন বি 12 বলুন এর তো, সিনথেসিস করা যায়। ম্যাডাম ওকে ম্যাম। একটু আর বলুন। ইএফটা হচ্ছে আমাদের ক্যান্সার প্রিভেনশনের জন্য হেল্প করছে, অর্থাৎ সেল ড্যামেজেস গুলোকে প্রিভেন্ট করছে। আর ভিটামিন কে শরীরের ভিতরে রক্তকে জমাট বাঁধতে দিচ্ছে না, এবং শরীরের বাইরে যখন রক্ত বেরিয়ে আসছে তখন সেটাকে জমাট বাঁধতে সাহায্য করছে ভিটামিন কে। এবার এই প্রত্যেকটা ভিটামিনের কিন্তু আলাদা আলাদা কিছু তাদের কেমিক্যাল নাম রয়েছে। হ্যাঁ, কেমিক্যাল নামগুলো কি কি এরকম, এগুলো আমাদের মনে রাখতে হবে। কেন? বিকজ এরকম হয়তো অনেক কম্পোজিশন আমরা দেখব, বা হয়তো কোনো সাপ্লিমেন্ট নিচ্ছেন, বা অনেক সময় ডক্টররা যে মেডিসিন দেন সেখানেও আমরা যদি একটু কম্পোজিশন গুলো দেখি, সবসময় কিন্তু আমরা ওই ভিটামিন ABCD এরকম ভাবে দেখবো না, আমরা তার কেমিক্যাল নেমটা দেখব, যেটা তার সাইন্টিফিক নেম। ঠিক আছে, সাইন্টিফিক নেমটা কি আছে? ভিটামিন এর ক্ষেত্রে আমরা ভিটামিন এর জন্য যে সাইন্টিফিক নেমটা আমরা বলবো সেটা হচ্ছে রেটিনল। ঠিক আছে, রেটিনল, কারণ এই রেটিনলটাই আমাদের বডির মধ্যে সব থেকে ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে। এবং ভিটামিন ও কে বলা হয়, যেহেতু ও আমাদের ভিশন হেলথের জন্য ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে আমাদের নাইট ব্লাইন্ডনেস কে প্রিভেন্ট করছে, আমাদের অন্ধত্বকে প্রিভেন্ট করছে, সেই জন্য একে বলা হয় অ্যান্টি জেরোথ্যালমিক ভিটামিন। জেরোথ্যালমিয়া একটা চোখেরই সমস্যা বা রোগ, যার ফলে কমপ্লিট ব্লাইন্ডনেস হতে পারে। তো যেহেতু ভিটামিন এ কে প্রোটেক্ট করছে, তাই জন্য বলা হচ্ছে অ্যান্টি জেরোথ্যালমিক। নেক্সট, এবার যদি ভিটামিন ডি এর কথায় আসি, তাহলে ভিটামিন ডি যেটা আমাদের বডির মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে সেটা হচ্ছে কোলেক্যালসিফেরল। ওকে, কোলেক্যালসিফেরল এটা আমাদের বডির মধ্যে অ্যাবজর্ব হতে পারে, বা 7-ডিহাইড্রো কোলেস্টেরল, এই নামটাও কিন্তু অনেক জায়গায় আপনারা দেখতে পারেন। 7-ডিহাইড্রো কোলেস্টেরল। আমরা ফ্যাটে পড়েছিলাম যে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি সিনথেসিস হয়, এই নামটা থেকেও কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। কোলেস্টেরল থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিন ডি আমাদের স্কিনের মাধ্যমে, স্কিনে যখন অ্যাবজর্ব হচ্ছে সানলাইটটা, তার ফলে সিনথেসিস হয়। এই কম্পোজিশনটা অর্থাৎ এই নামটাও লেখা থাকতে পারে। এবং যেহেতু ভিটামিন ডি রিকেটকে প্রিভেন্ট করে, একদম ইনবর্ন ডিজিজ গুলোর মধ্যে রিকেটকেও পর্যন্ত প্রিভেন্ট করতে পারে ভিটামিন ডি, সেই জন্য একে আমরা বলি অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন। ঠিক আছে, রিকেট প্রিভেনশনের জন্য বলা হচ্ছে অ্যান্টি র্যাকাইটিক। ওকে, নেক্সট ভিটামিনটা কি? ভিটামিন ই। ভিটামিন ই বা এর নাম হচ্ছে টোকোফেরল। ঠিক আছে, এর সাইন্টিফিক নেম বা কেমিক্যাল নেমটাকে আমরা বলতে পারি টোকোফেরল। ওটা মেইনলি যদি ও প্রিভেনশনের ক্ষেত্রে বলি, তাহলে ইনফার্টিলিটিটাকে প্রিভেন্ট করছে, অর্থাৎ বন্ধ্যাত্বকে প্রতিরোধ করতে সাহায্য করে। ঠিক আছে, সেই জন্য একে বলা হয় অ্যান্টি স্টেরাইল ভিটামিন। ওকে, ভিটামিন ই কে
যেহেতু ভিটামিন ই ইনফার্টিলিটিটাকে প্রিভেন্ট করতে হেল্প করে, তাই জন্য ভিটামিন ই এর অপর নাম আমরা বলতে পারি অ্যান্টি স্টেরাইল ভিটামিন। এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? মানে আপনাদের প্রশ্নের মধ্যেও এগুলো আসতে পারে, আবার তার সাথে সাথে নর্মালিও কিন্তু আসতে পারে, ঠিক আছে? অ্যান্টি স্টেরাইল ভিটামিন বা অ্যান্টি স্টেরিলাইটিং ফ্যাক্টর এর মধ্যে কাজ করে। তারপরে নেক্সট আমরা যে ফ্যাট সলিউবল ভিটামিনটা পড়বো, দ্যাট ইজ ভিটামিন কে। ভিটামিন কে যে আমরা কেমিক্যাল নেমটা পড়বো, দ্যাট ইজ বেসিক্যালি ফাইলোকুইনন। ভিটামিন কে মেনলি কেমিক্যাল নেমটা যেটা আমাদের বডির মধ্যে অ্যাবজর্ব হয়, দ্যাট ইজ ফাইলোকুইনন। এবং যেহেতু এটা ইন্টারনাল ক্লটিং অর্থাৎ ইন্টারনাল হ্যামারেজকে প্রোটেক্ট করছে, তাই এর নাম হচ্ছে অ্যান্টি হেমারেজিক ভিটামিন। ওকে, এইটুকু বোঝা গেছে সবার? এটুকুর মধ্যে কারোর কোনো ডাউট, কারোর কোনো প্রশ্ন এর থেকে? কমপ্লিটলি না এটা? এটা পুরো কমপ্লিটলি বোঝা গেছে? অ্যান্টি হ্যামারেজ না কি বললেন? অ্যান্টি হেমারেজ, হেমারেজ মানে হচ্ছে ব্লাড ক্লট হয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে সেই অবস্থাটাকে বলা হয় হেমারেজ। যেহেতু হেমারেজটাকে প্রিভেন্ট করছে, তাই জন্য একে বলা হয় অ্যান্টি হেমারেজিক ভিটামিন। ওকে, এই গেল আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন। এরপরে আসবো আমরা ওয়াটার সলিউবল ভিটামিনের ক্ষেত্রে। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে প্রথমে ভিটামিন সি। ভিটামিন সি এর কেমিক্যাল নেমটাকে আমরা বলতে পারি অ্যাসকর্বিক অ্যাসিড। কি আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে? ভিডিও আসছে না ম্যাডাম, ভিডিও আসছে। ঠিক আছে, এবার ঠিক আছে। রিজাইন করেছে? হ্যাঁ, এবার এসছে, এবার ভিডিও এসছে, অডিও আছে, এসছে তো? ঠিক আছে, ওকে। তো অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এর যে নামটা আমরা আরেকটা নাম আমরা বলতে পারি, যেহেতু এই ভিটামিন সি স্করবি রোগকে প্রিভেন্ট করে, তাই এর নাম হচ্ছে অ্যান্টি স্করবিউটিক। অ্যান্টি স্করবিউটিক ভিটামিন, যেহেতু স্কারবিকে প্রিভেন্ট করছে। এবারে আসবো বি কমপ্লেক্স ভিটামিন গুলোর মধ্যে। এই বি কমপ্লেক্স ভিটামিন গুলোর ক্ষেত্রে প্রথম ভিটামিন বি1। বি1 এর কেমিক্যাল নেম হচ্ছে থায়ামিন। ম্যাডাম, পিকচার ছোট হয়ে গেছে। একটু ফুল স্ক্রিন করুন, দেখুন ওখানে সেটিং থাকবে, সেটিং এ গিয়ে একবার ফুল স্ক্রিন করে নিন। আচ্ছা, থায়ামিন, এবং এই থায়ামিনটা বেরিবেরি বলে একটা ডিজিজকে প্রিভেন্ট করে, তাই জন্য থায়ামিনকে আমরা অ্যান্টি বেরিবেরি বলতে পারি। অ্যান্টি বেরিবেরি ফ্যাক্টর কাজ করছে থায়ামিনের জন্য। নেক্সট ভিটামিন বি2। ভিটামিন বি2 এর নাম আমরা বলবো রাইবোফ্লাভিন, যেটা সব থেকে কমন নাম, দ্যাট ইজ রাইবোফ্লাভিন। ওকে, নেক্সট ভিটামিন বি3। বি3 বা নায়াসিন, ঠিক আছে? নায়াসিন, নায়াসিনটা আবার পেলেগ্রা বলে একটা ডিজিজকে প্রিভেন্ট করে, সেই জন্য এই নায়াসিনের ক্ষেত্রে আমরা বলে থাকি ট্রিপল পি, পি পি পি, সরি PPF, অর্থাৎ পেলেগ্রা প্রিভেন্টিভ
ফ্যাক্টর, প্রিভেন্টিভ ফ্যাক্টর কাজ করে ভিটামিন B3। নেক্সট কথা বলবো ভিটামিন B5। B5 বা এর নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ঠিক আছে, প্যান্টোথেনিক অ্যাসিড। নেক্সট ভিটামিন B6 বা এটাকে আমরা বলতে পারি পাইরিডক্সিন। B7 বলে আরো একটা ভিটামিন কে আমরা অ্যাড করি, যাকে বলা হয় বায়োটিন। বায়োটিন এই কম্পাউন্ডটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকতে পারি, বায়োটিন। তারপরে আমি এখানেই লিখে দেখাচ্ছি বাকিটা। তারপরে হচ্ছে B9। B9 কে আমরা বলবো ফোলিক অ্যাসিড বা ফোলাসিন, যে কোনো একটা বলতে পারি, ফলিক অ্যাসিড বা ফোলাসিন। নেক্সট ভিটামিন B12 বা একে আমরা বলবো সায়ানোকোবালামিন। ঠিক আছে, এই টোটাল হচ্ছে আমার বি কমপ্লেক্স ভিটামিনের রেঞ্জ বা ওয়াটার সলিউবল ভিটামিনের রেঞ্জ। ওকে, এইটা নোট করে নিক, তারপর আমরা পরে পাঠে আসছি। হ্যাঁ হ্যাঁ, B12 হচ্ছে সায়ানোকোবালামিন। ঠিক আছে, সায়ানোকোবালামিন। স্যার এই ম্যাডাম B1 B2 B3 একবার বলুন। B1 এ থায়ামিন, আমরা তারপরেও আবার পড়বো এগুলো, তাও একবার বলে দিচ্ছি। B1 এ থায়ামিন, B2 যারা আনমিউট রয়েছে মিউট রাখুন, আমি বলে দিচ্ছি। B2 রাইবোফ্লাভিন, B3 নায়াসিন, B5 প্যান্টোথেনিক অ্যাসিড, B6 পাইরিডক্সিন PY পাইরিডক্সিন, B7 বায়োটিন, B9 ফলিক অ্যাসিড অ্যান্ড B12 সায়ানোকোবালামিন। এই টোটাল রেঞ্জটা আমরা দেখলাম ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে। ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। আমার মনে হয় নেটওয়ার্কের ইস্যু কিছু হচ্ছে, সেই জন্য হয়তো প্রবলেম হতে পারে। একবার রিফ্রেশ করবেন, তখন যখন এই প্রবলেমটা হচ্ছে না, একবার রিজয়েন বা রিফ্রেশ করে দেখতে পারেন। হ্যাঁ, কারণ আমি এখান থেকে তো বুঝতে পারছি না, আমার এখানে স্মুথ রানিং হচ্ছে, আমি ওই জন্য বুঝতে পারছি না। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় একবার রিজয়েন করুন তাহলে। ম্যাডাম B4 টা কি বললেন, আরেকবার বলুন না প্লিজ। B4 বলিনি, B4 নেই তো, B3 তারপরে B5। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম এই গ্যাপ এরপরে গুলো কি আমরা কারণ হয়েছে? আসবো, কোন গ্যাপ গুলো মানে কেন B4 নেই সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যেভাবে যেভাবে মানে ওটা সিনথেসিস হয়েছে বা যেভাবে ওগুলো আবিষ্কার হয়েছে সেই অনুযায়ী নামগুলো দেওয়া। হ্যাঁ, ওরকম স্পেসিফিক কোনো কারণ বোঝা যায় না সেটার। কারণ এই যে B7 এর কথা বলছি, B7 কে প্রথমে তো মানে বি কমপ্লেক্সের মধ্যে রাখাই হয়নি, এটাকে একটা আলাদা ভিটামিন বলেই এটা প্রথমে পরিচিত ছিল না। পরে এটাকে ভিটামিন বলা হলো, যার নাম দেওয়া হলো ভিটামিন এম। তারপরে সরি B9টা নাম দেওয়া হলো ভিটামিন এম। তারপরে সেটা চলে এলো B7 এ, B9 যেটা, সেটার নাম ছিল প্রথমে এইচ ভিটামিন। তারপরে ওটা বি কমপ্লেক্সের মধ্যে ইনক্লুড করা হলো। তো ওইভাবে আর কি নামগুলো তখন করা হয়। আচ্ছা, এরপরে আমরা একটু রাফলি দেখে নেব যে এই ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে আমরা কি কি কম্পারিজন করতে পারি, কোনটা বেটার, কোনটা কম নেব, বেশি নেব, কিভাবে নেব, সেটা আমরা কিভাবে বুঝবো। প্রথমেই যদি ফ্যাট সলিউবল বলি, আর এদিকে আমরা বলছি ওয়াটার সলিউবলের কথা। ঠিক আছে, তাহলে প্রথমেই ফ্যাট সলিউবলের মধ্যে কি বলছি না, ফ্যাট সলিউবল গুলো আমাদের বডির মধ্যে যে ফ্যাট মিডিয়াম রয়েছে, অর্থাৎ
বডির মধ্যে ফ্যাট মিডিয়াম গুলোর মাধ্যমে আমাদের ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে, এবং আমাদের প্রতিদিনের খাবারে যদি প্রপারলি ফ্যাট না থাকে তাহলে এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলো কিন্তু অ্যাবজর্ব হবে না। তাহলে ফ্যাটি মিডিয়ামে এদের অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে। whereas যে লিকুইড মিডিয়ামটা রয়েছে সেই whereas ওয়াটার সলিউবল ভিটামিন গুলো কি হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে লিকুইড মিডিয়াম অর্থাৎ আমাদের বডি ফ্লুইডের মাধ্যমে কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে বডিতে। নেক্সট কি, যেহেতু এটা ফ্যাট সলিউবল ভিটামিন তাই জন্য আমাদের বডির মধ্যে এটা স্টোর থাকতে পারে, ঠিক আছে। বডি স্টোরেজ রয়েছে কারণ আমাদের বডি থেকে কিন্তু ফ্যাট প্রত্যেক দিন প্রতিনিয়ত বেরোচ্ছে না, তাই বডির মধ্যে এগুলো স্টোর থাকছে। ভিটামিন ডি আমাদের বডিতে এর জন্য আমাদের বোনস এর জন্য স্টোর থাকছে বা বোনস এর মধ্যে স্টোর থাকছে। ভিটামিন এ আমাদের লিভারের মধ্যে স্টোর থাকছে, তো এগুলো কিন্তু আমাদের বডি স্টোর করে রাখতে পারছে। বাট এই যে ওয়াটার সলিউবল ভিটামিন গুলো রয়েছে, যেহেতু এটা ওয়াটার সলিউবল এবং আমাদের বডি থেকে যেভাবে বেরোবে, যেভাবে জল বেরোচ্ছে ওয়াটারের মাধ্যমে, স্যালাইভা, সোয়েটিং, স্টুল এবং আমরা রেসপিরেশনের মাধ্যমেও কিন্তু কিছু জল বেরোয়, তাহলে এই সমস্ত প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু এই ওয়াটার সলিউবল ভিটামিন গুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারে এবং বডিতে স্টোর থাকতে পারে না। নেক্সট কি কাজটা করছে, নেক্সট ফাংশনটা আমরা বলবো জলের যেগুলো এই ওয়াটার সলিউবল ভিটামিনের ক্ষেত্রে, ওয়াটার সলিউবল ভিটামিন গুলো কিন্তু আমাদের বডি সিনথেসিস করতে পারে না। ওয়াটার সলিউবল ভিটামিনস গুলোকে বডি সিনথেসিস করতে পারে না, কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আমাদের বডির মধ্যে সিনথেসিস হয়। কিভাবে সিনথেসিস হয়, আমরা যখন এক একটা ভিটামিন পড়বো আমরা দেখবো এই যে ভিটামিন এ বা ভিটামিন ডি এগুলো কিন্তু আমরা আমাদের বডির মধ্যে সিনথেসিস করতে পারি। আর ওয়াটার সলিউবলের ক্ষেত্রে বডি সিনথেসিস হচ্ছে না, এক্সেপ্ট একটা ভিটামিন, এক্সেপ্ট ভিটামিন B3 বা নায়াসিন। এই নায়াসিনটা আমাদের বডি সিনথেসিস করতে পারে যখন আমার বডিতে প্রপারলি ট্রিপ্টোফ্যান থাকবে। 60 গ্রাম অফ ট্রিপ্টোফ্যান থেকে আমার বডি 1 গ্রাম নায়াসিন সিনথেসিস করতে পারে। তাই আমার বডিতে যদি প্রপারলি প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে নায়াসিন সিনথেসিস হবে, প্রপারলি যদি ট্রিপ্টোফ্যান থাকে। নেক্সট কি হয়, ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমত তো এটা জলেতে ওয়েস্টেজ হচ্ছে না, জলে যদি রাখা হয় সেই খাবারগুলোকে তাতে ওয়েস্টেজ হচ্ছে না ফ্যাট সলিউবল ভিটামিন, এবং যদি হালকা হিট দেওয়া হয় তাতেও কিন্তু এই ফ্যাট সলিউবল ভিটামিন ওয়েস্টেজ হচ্ছে না, ডিস্ট্রয় হচ্ছে না। কিভাবে, ওয়াটারে বা সোকিং লিখি, সোকিং এ বা হিটে হিট ডিস্ট্রাকশন হচ্ছে না। whereas এই যে ওয়াটার সলিউবল ভিটামিন গুলো রয়েছে, কি আবার আনমিউট হয়ে গেলেন, এই যে ওয়াটার সলিউবল ভিটামিন গুলো রয়েছে এই ওয়াটার সলিউবল গুলো কিন্তু যদি জলে ভিজিয়ে রাখি তাহলে জলের মধ্যে এই পুরোটা চলে যাবে, ওয়াটার যেহেতু ওয়াটারে সলিউবল, তাই সোকিং এর জন্য। এবং একে যদি হিট দেওয়া হয়, এই ওয়াটার সলিউবল ভিটামিন গুলোকে যদি হিট দিচ্ছি তাতে এগুলো খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এর মধ্যে সব থেকে হাইয়েস্ট রেঞ্জে থাকে ভিটামিন সি, ভীষণ সেন্সিটিভ একটা ভিটামিন, যে কিন্তু খুব তাড়াতাড়ি বডিতে বা যে কোনো ক্ষেত্রে ডিস্ট্রয় হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা কথা, যেহেতু ওয়াটার সলিউবল ভিটামিন বডিতে স্টোর হচ্ছে না, ডিস্ট্রাকশনের পরিমাণ বেশি,
তাই জন্য রেগুলার বেসিসে কিন্তু আমার ওয়াটার সলিউবল ভিটামিন রিকোয়ারমেন্টসটাকে ফুলফিল করতে হবে। বাট ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে এমন নয় যে প্রত্যেক দিন আমাকে সেটা নিতে হবে, মানে আমি যদি আজকে না নিই তাহলে আজকেই আমার ডেফিসিয়েন্সি হয়ে যাবে, তা কিন্তু নয়। আমার বডির মধ্যে যেটা স্টোর রয়েছে সেটা ইউটিলাইজ হতে পারবে। সেই জন্য ফ্যাট সলিউবল ভিটামিন নট নেসেসারি কি আমাকে রোজ সেটাকে নিতে হবে, কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন আমাকে প্রতিদিন নিতে হবে, না হলে সেই দিন কিন্তু আমার বডিতে সেটা ডেফিসিয়েন্সি তৈরি হবে। ঠিক আছে, এইগুলো বোঝা গেছে? ম্যাডাম বলুন। বলছি ম্যাডাম, ওই ফ্যাট সলিউবল ভিটামিন গুলো ধরুন একটা টাইম যদি মানে মনে করে টাইম না, এরকম কোনো টাইম নেই যে এতদিন নিয়ে না নিলেও হবে, এরকম কোনো ইয়ে নেই? এটা ডিপেন্ড করে আপনার বডিতে স্টোরেজ কতটা আছে। ইউজুয়ালি দেখবেন যাদের বোনস রিলেটেড প্রবলেম হয়, তাদেরকে যখন ভিটামিন ডি দেওয়া হয় সেগুলো ম্যাক্সিমাম ডক্টর বলেন যে 2 থেকে 3 মাস কন্টিনিউ করার জন্য, কারণ এতটাই হাই ডোজেস হয় যার কারণে কিন্তু বডিতে যদি এক্সট্রা নেওয়া হতে থাকে তার ফলে হাইপার ভিটামিনোসিস হতে থাকে। ঠিক আছে, হাইপার ভিটামিনোসিস মানে হচ্ছে যেখানে হাইপার হয়ে গেছে, ভিটামিনের পরিমাণটা বেড়ে গেছে, সেই অবস্থাটা হতে পারে। কিন্তু এই ওয়াটার সলিউবলের ক্ষেত্রে হাইপার ভিটামিনোসিস হয় না, কারণ যে এক্সেস পরিমাণ কারণ যে এক্সেস পরিমাণ ভিটামিনটা রয়েছে সেটা অলরেডি শরীর থেকে বেরিয়ে যায়, তাই জন্য হয় না। তো এটা ডিপেন্ড করে, যে কোনো ফ্যাট সলিউবল ভিটামিন যদি আমরা খাবার থেকে নিই তাহলে আমাদেরকে কোনো চেক আপের প্রয়োজন নেই, কিন্তু যদি ফ্যাট সলিউবল ভিটামিনকে আমরা কোনো মেডিসিন ফরম্যাটে নিচ্ছি তাহলে অবশ্যই করে আগে তার একটা প্রপার চেক আপ করতে হবে যে আদৌ সেই ভিটামিনটা আমার বডিতে ডেফিসিয়েন্ট কিনা, তবেই কিন্তু আমি সেটা নিতে পারবো, এবং তার ডোজেসের উপরে ডিপেন্ড করছে যে আমি কতদিন সেটা কন্টিনিউ করবো। ম্যাম, ভিটামিন অভাবের জন্য টেস্ট আলাদা করা যায় এই ভিটামিনের জন্য? ভিটামিন টেস্ট হয়। আচ্ছা ম্যাডাম, যাদের শরীর যদি হেলদি সেক্ষেত্রে তাদের ফ্যাট মানে মানে না খেলেও মানে খুব কম খেলেই চলবে, তাই তো? না এরকম ফ্যাট আছে মানেই যে ভিটামিন আছে তা কিন্তু নয়। আপনি ফ্যাট খেয়েছেন কিন্তু সেই খাবারের মধ্যে আপনার এডিই কে অতটা ছিল না, তো তার মানে কিন্তু এই নয় যে আপনার ওই ফ্যাট সলিউবল ভিটামিন গুলো ডেফিসিয়েন্সি হবে না। আপনি যদি না খান তাহলে কোথা থেকে আসবে বডিতে? আপনার বডিতে ফ্যাট আছে যেটা অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু অ্যাবজর্ব করার জন্য তো জিনিসটা দিতে হবে, সেটাই যদি আপনি না খান তাহলে তো আপনার ডেফিসিয়েন্সি হবেই। আমি একটা ধরুন যাদের শরীর হেলদি আর কি, মানে সেই হিসাবটা বলছি আর কি, সেই হিসাবে বলছি। ভিটামিন নেওয়ার কোনো সম্পর্ক নেই হেলদির সাথে, মানে কারোর ধরুন ওভারওয়েট, তার সাথে এমন নয় যে তার ভিটামিন ডেফিসিয়েন্সি নেই। হ্যাঁ, ভিটামিন ডেফিসিয়েন্সি হতেই পারে, ইনফ্যাক্ট ভিটামিন ডেফিসিয়েন্সি হলেও আমাদের ফ্যাট পার্সেন্টেজ বাড়তে থাকে, ওভারওয়েট হতে পারি আমরা। বুঝা গেল? আমরা যখন এক একটা ভিটামিনের ফাংশনস গুলো পড়বো তখন আমরা এটা আরো ভালোভাবে রিলেট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আর একটা ম্যাডাম, ওই আর একটা যে শুনেছি, ওই যাদের ওই নার্ভের প্রবলেম তাদের ক্ষেত্রে ভিটামিন এ দেওয়া হয়, ওটা কি ওইটা কি মানে ওই নার্ভের বি কমপ্লেক্স দেওয়া হয়, বি কমপ্লেক্স দেওয়া হয়। ভিটামিন বি কমপ্লেক্স আমাদের নিউরনস গুলোকে ভালো রাখতে হেল্প করে। ভিটামিন বি। এবারে এই ভিটামিন রিলেটেড কয়েকটা টার্ম জানবো প্রথমে। ঠিক আছে, সেই টার্মটা কি? হচ্ছে প্রোভিটামিন। ঠিক আছে, প্রোভিটামিন মানে কি? প্রো কথাটার মানে হচ্ছে প্রায়র, অর্থাৎ আগে। তাহলে প্রোভিটামিন মানে এমন একটা কম্পাউন্ড যেটা ভিটামিনের প্রিকারসর, অর্থাৎ যেটা ভিটামিনের আগের অবস্থা। এই যে আমরা বললাম ফ্যাট সলিউবল ভিটামিন আমার বডিতে সিনথেসিস হচ্ছে, কোথা থেকে হচ্ছে? এই প্রোভিটামিন থেকে। মানে আমি যখন প্রোভিটামিন নেব তখন আমার বডিতে ভিটামিন তৈরি হলো। তাহলে প্রোভিটামিন বলতে আমরা বলবো ভিটামিনের আগের অবস্থা। এই যে প্রোভিটামিন গুলো রয়েছে তার মধ্যে আমরা কাকে রাখবো? আমরা প্রথমত রাখবো বিটা ক্যারোটিনকে। ঠিক আছে, বিটা ক্যারোটিন আমরা কোথায় পাই? প্লান্ট ফুডে।
প্লান্ট ফুডের মধ্যে আমরা বিটা ক্যারোটিন পাচ্ছি, যার থেকে তৈরি হবে রেটিনল অর্থাৎ ভিটামিন এ। তাই ভিটামিন এর প্রিকারসর বা প্রোভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন। আমরা যখন প্লান্ট ফুড খাচ্ছি, এই যে যত লাল, সবুজ, হলুদ, অরেঞ্জ কালারের যত আমরা উদ্ভিজ্জ খাবার নিচ্ছি, তার থেকে আমরা পাচ্ছি বিটা ক্যারোটিন। সেই বিটা ক্যারোটিনটা আমার শরীরে এসে রেটিনল তৈরি করছে এবং তারপরে সেই রেটিনলটা আমার বডি অ্যাবজর্ব করছে। নেক্সট যে ভিটামিনটা আমার বডিতে সিনথেসিস হয় সেটা হচ্ছে ভিটামিন ডি। তাই এটারও একটা প্রোভিটামিন রয়েছে। কি কি প্রোভিটামিন? একটা হচ্ছে আর্গোস্টেরল, আর্গোস্টেরল অথবা 7-ডিহাইড্রোকোলেস্টেরল। 7-ডিহাইড্রোকোলেস্টেরল থেকে আমার সিনথেসিস হচ্ছে কোলেক্যালসিফেরল। যেটা ভিটামিন ডি। তাই কোলেক্যালসিফেরল বা ভিটামিন ডি এর প্রোভিটামিন হচ্ছে এই 7-ডিহাইড্রোকোলেস্টেরল এবং আর্গোস্টেরল। ঠিক আছে, এরপরে নেক্সট ফর্মটা কি? সেটা হচ্ছে অ্যান্টিভিটামিন। যারা ভিটামিনের কাজকে প্রিভেন্ট করছে, ভিটামিনকে যারা প্রপারলি কাজ করতে দেয় না, তাদেরকেই আমরা বলবো অ্যান্টি। যে ভিটামিনের এগেইনস্টে, ভিটামিনের অ্যান্টি, দ্যাট ইজ দ্য অ্যান্টিভিটামিন। সেই অ্যান্টিভিটামিন গুলো কি আছে? নামটা অনেক সময় একই রকম হয়, কিন্তু ভিটামিনকে কাজ করতে দেয় না। এই অ্যান্টিভিটামিন গুলো অনেক সময় বি কমপ্লেক্সের ক্ষেত্রে বেশি দেখা যায়। যেরকম প্রথমেই আমরা বলতে পারি অক্সিথায়ামিন। অক্সিথায়ামিন বা পাইরি, এখানে থাকে অক্সিথায়ামিন, পাইনথায়ামিন, অথবা থায়ামিনেজ। ঠিক আছে, এগুলো কাকে কাজ করতে দিচ্ছে না? এগুলো কাজ করতে দিচ্ছে না থায়ামিনকে। ওকে, তাই এগুলোকে আমরা বলতে পারি থায়ামিনের অ্যান্টিভিটামিন। এরপরে রয়েছে অ্যাভিডিন। অ্যাভিডিন কাজ করতে দিচ্ছে না বায়োটিনকে, তাই বায়োটিনের অ্যান্টিভিটামিন হচ্ছে অ্যাভিডিন। নেক্সট যদি বলি আমরা পাইরিডক্সিনের ক্ষেত্রে, পাইরিডক্সিনের ক্ষেত্রেও কিন্তু আইসোনাইজড যেটা, সেটাও কিন্তু আমাদের পাইরিডক্সিনকে কাজ করতে দিচ্ছে না। এখানে লিখি আইসোনায়াজিড অ্যান্টিভিটামিন অফ পাইরিডক্সিন বা ভিটামিন B6। ওকে, আমরা ভিটামিন এর ক্ষেত্রে যেরকম প্রোভিটামিন পড়েছি, একই রকম ভাবে ভিটামিন এর অ্যান্টিভিটামিনও থাকে, which is সাইট্রল। অর্থাৎ এই কয়েকটা অ্যান্টিভিটামিন আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা বোঝা গেছে? ম্যাম ওই এটা আগেটা বলুন, ওই থাইরোডক্সিনের থাইরোডক্সিনের হচ্ছে আইসোনিয়াজাইড বা আইসোনায়াজাইড। আইসোনিয়াজাইড। এই দুটো বোঝা গেল। এরপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে সিউডোভিটামিন। সিউডো কথাটার মানে হচ্ছে অর্থাৎ ছদ্ম বা নকল।
সিউডো কথাটার মানে নকল, সেই জন্য সিউডো ভিটামিনকে আমরা ছদ্ম ভিটামিন বলি। তার মানে কি, যে কম্পাউন্ডটাকে দেখতে অনেকটা ভিটামিনের মতন কিন্তু তার কাজটা ভিটামিনের মতন নয়, তাকে আমরা বলবো সিউডো ভিটামিন। যেরকম তার মধ্যে একটা সিউডো ভিটামিন আমরা জানি, which is মিথাইল কোবালামিন। এটা কার সিউডো ভিটামিন? এটা হচ্ছে সায়ানোকোবালামিনের সিউডো ভিটামিন। ঠিক আছে, সায়ানোকোবালামিনের সিউডো ভিটামিন হচ্ছে মিথাইল কোবালামিন। তো এই কয়েকটা টার্ম আমাদেরকে জানতে হবে, যাতে করে আমরা কোনো কম্পোজিশন যখন দেখব, যদি তার মধ্যে এই ধরনের কোনো কম্পাউন্ড খুঁজে পাই, তাহলে আমাকে বুঝতে হবে যে ওই ভিটামিনটা আমার বডিতে অ্যাবজর্ব হবে না, তার ফলে আমার বডিতে কিন্তু ডেফিসিয়েন্সি হতে পারে। যখন ডেফিসিয়েন্সি হবে সেই অবস্থাটাকে কি বলা হবে? যখন কোনো একটা ভিটামিন কম আছে, সেই অবস্থাটাকে আমরা বলবো হাইপোভিটামিনোসিস। ঠিক আছে, তার মানে কি, হাইপোভিটামিনোসিস মানে লেস ভিটামিন বডিতে। ওকে, যদি বেশি হয়, হ্যাঁ, হাইপো কথাটার মানে হচ্ছে কম। এই যে হাইপো, হাইপো মানে কম বোঝায়, আর হাইপার মানে বেশি। তাহলে হাইপার ভিটামিনোসিস মানে কোনো একটা পার্টিকুলার ভিটামিন যদি আমার বডিতে বেশি হয়ে যায়, তাকে আমরা বলবো হাইপার ভিটামিনোসিস। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা ভিটামিন যেটা আমার বডিতে একেবারেই নেই, তাকে আমরা বলবো অভিটামিনোসিস। ঠিক আছে, যেখানে ভিটামিন একেবারে নেই সেটা হচ্ছে অ্যাভিটামিনোসিস, অর্থাৎ অ্যাবসেন্ট অফ ভিটামিন। বোঝা গেল? এটার মধ্যে কোনো প্রশ্ন, কারো কোনো ডাউট এটা থেকে? না ম্যাডাম, একদম ওকে। ভেরি গুড। আচ্ছা, তো মোটামুটি ভাবে ভিটামিনের ক্লাসিফিকেশনস গুলো আমরা জানলাম। এরপরে আমরা এক একটা করে ভিটামিন নিয়ে পড়া শুরু করব। তবে আজকে আর ভিটামিন এটা শুরু করব না, আজকে যেহেতু আমাদের টাইম নেই, ভিটামিন এটা শুরু করা যাবে না। আমরা একেবারে পরের দিন গিয়ে এক একটা করে ভিটামিনের মানে ডেসক্রিপশনস গুলো নিয়ে স্টার্ট করব তাহলে। ঠিক আছে, আজকে আপনারা ক্লাসিফিকেশনস গুলো ভালো করে দেখুন, এবং আবারও বলছি, এই যে কেমিক্যাল নেমস গুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সকলকে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। এবং হ্যাঁ এক্সামটা, হ্যাঁ বলুন। ওটা ইংলিশে থাকবে তো, এমসিকিউ টাইপ? ইংলিশ, ইংলিশ, পুরো ইংলিশ। ম্যাডাম, ভিটামিন এই যে বি ক্যারোটিন বললেন, বিটা ক্যারোটিন। হ্যাঁ, ভিটামিন ওর উৎসটা কি? বিটা ক্যারোটিনের উৎস হচ্ছে যে কোনো উদ্ভিজ্জ খাবার, উদ্ভিজ্জ খাবার যার রংটা হচ্ছে লাল, হলুদ, সবুজ এবং অরেঞ্জ। ঠিক আছে, ম্যাডাম ওটা একবার রিপিট করুন, যে ভিটামিনটা নেই ওটা একবার রিপিট করুন। যে ভিটামিনটা নেই তাকে কি বলবো? নেই মানে কি? অ্যাবসেন্ট। তাহলে অ্যাবসেন্ট থেকে এসেছে এ, অর্থাৎ এ ভিটামিনোসিস, বা কথাটা আমরা যেটা প্রোনাউন্স করব সেটা হচ্ছে অ্যাভিটামিনোসিস। অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্ট অফ ভিটামিন মিন্স অ্যাভিটামিনোসিস। আচ্ছা ম্যাডাম, হ্যালো ম্যাডাম। বলুন বলুন। ম্যাডাম, আমরা বাইরে থেকে যে মাল্টিভিটামিন ট্যাবলেট খাই, এটা কি খাওয়া উচিত? এটা ডিপেন্ড করছে, মাল্টিভিটামিন ট্যাবলেট আমরা অবশ্যই খেতে পারি, কোনো অসুবিধা নেই সেটাতে। কিন্তু যেহেতু তার মধ্যে তো ভিটামিন মানে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো থাকে, তাই জন্য আমরা সেটা একবার টেস্ট করিয়ে নিতে পারি। বাট ইউজুয়ালি হয় কি, আমাদের বডির মধ্যে এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আমরা পাই না, সানলাইট এক্সপোজার হয় না,
উদ্ভিজ্জ খাবার যেগুলো খুব একটা বেশি খাই না, খেলেও সেটাকে একদম কুকড ফরম্যাটে খাই, তার কালারটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এবং উদ্ভিজ্জ খাবার থেকে এই রেটিনলে কনভার্সনটাও খুব কম হয়। হ্যাঁ, তো 8 গুণ খাবার যদি আমরা খাই উদ্ভিজ্জ খাবারের থেকে, যে ভিটামিনটা আমরা পাচ্ছি বিটা ক্যারোটিনটা, তার 8 ভাগ আমার বডির মধ্যে রেটিনলে কনভার্সন হবে। তাহলে সেইগুলো যেহেতু আমরা করতে পারি না রেগুলার বেসিসে, তাই জন্য আমরা মাল্টিভিটামিন খেতেই পারি। শুধু তো মাল্টিভিটামিন হয় না, আমার মনে হয় তার মধ্যে মাল্টিভিটামিন মাল্টি মিনারেল ট্যাবলেট একসঙ্গে থাকে। হ্যাঁ। তো সেরকম যদি কিছু আমরা খেতে পারি সেটা বেটার হয়। হ্যাঁ, নেওয়া যেতে পারে আমাদের। ম্যাডাম, এটার উপরে কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হবে, কিরকম ধরনের হতে পারে? এই ধরনের যেরকম বললাম যে কেমিক্যাল নেচার, বা কোনো একটা কম্পাউন্ডে যদি ধরুন রেটিনল লেখা আছে, তার মানে কোন ভিটামিনটা আপনি পাচ্ছেন, বা এক্স্যাক্টলি কোন ডিজিজ প্রিভেনশনের জন্য আপনাকে এই মেডিসিনটা দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন আসতে পারে একটু ঘুরিয়ে, অথবা একদম স্ট্রেট কোয়েশ্চেন আসতে পারে যে ওয়াটার সলিউবল ভিটামিন গুলোর মধ্যে একটা এক্সাম্পল হলো, দিয়ে আপনাকে ধরুন ভিটামিন এ বি সি এ ডি সি আর ই দেওয়া হলো, তো এখান থেকে আপনাকে টিক করতে হবে যে কোনটা ওয়াটার সলিউবল ভিটামিন। তো এরকম স্ট্রেট কোয়েশ্চেনও আসতে পারে। বুঝা গেছে? ম্যাডাম বলুন ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল, ওই ভিটামিন ডিটা আমরা যেটা জানি আর কি, ওই সূর্যালোকে ছাড়া ওটা সেরকম ভাবে কাতেও পাওয়া যায় না, ওটা আর কাতেই পাওয়া যায় এরকম কিছু ব্যাপার আছে না? ওটা না, সানলাইটে বেশি পাওয়া যায়, বাকি অ্যানিমেল ফুডে পাওয়া যায়, কিন্তু সেটা ভীষণই নিগ্লিজেবল, তাই ওই অ্যামাউন্টটাকে ধরাই যায় না অ্যানিমেল ফুডের মধ্যে, খুব নিগ্লিজেবল অ্যামাউন্ট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, আমরা ভিটামিন সিটাকে কিভাবে অ্যাবজর্ব করব? কোনটাকে? ভিটামিন সি, যেমন দুধ তো জাল দিতেই হবে, ওটা তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, করবো। ভিটামিন সি এর মেইনলি আমরা প্লান্ট সোর্স থেকেই নেবো, আমরা অ্যানিমাল সোর্স থেকে ভিটামিন সি নেবো না। প্লান্ট সোর্স ভীষণ ভালো সোর্স ভিটামিন সি এর জন্য, সেগুলো থেকেই আমরা নেব। এবং ভীষণ লো কস্ট ফুড, তো যার ফলে আমরা খুব ইজিলি ভিটামিন সি কে কিন্তু বডিতে নিতে পারি। কিভাবে নেব সেগুলো আমরা সব করবো। ম্যাডাম, ওই যে বিটা ক্যারোটিন ছাড়াও আরেকটা প্রোভিটামিনের নাম বললেন, নামটা কি আরেকবার বলুন? আর্গোস্টেরল। আর্গোস্টেরল, হ্যাঁ হ্যাঁ, আর্গোস্টেরল, ওর উৎসটা কি আছে ম্যাডাম? আর্গোস্টেরল হচ্ছে এই যে প্লান্ট ফুড থেকে যখন আমরা নিই তখন তার মধ্যে আর্গোস্টেরল থাকে, সেটা আমার বডিতে এসে কিছুটা ভিটামিন ডি তৈরি করে যখন আমরা যে কোনো শাকসবজি জাতীয় শাক পাতা কিছু নিচ্ছি তখন। ভিটামিন পি বলে কোনো ভিটামিন আছে? হ্যাঁ, ভিটামিন পি টি তো, হ্যাঁ টি তো ওরকম কিছু নেই। টি নয়, পি পি। হ্যাঁ, পি আছে। ওটা কি একটু বলবেন তো? বলে দেবো, সব বলে দেবো। ম্যাম, ওকে। ম্যাম বলছি আমাদের স্যারের ক্লাস হবে না? পিএইচডি ক্লাসটা বলছেন, মানে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের? হ্যাঁ হবে ওটা। এই কয়েকটা মানে যে উইকে আপনাদের ক্লাসগুলো ছিল তখন সেই সময় স্যার ছিলেন না, মিটিং ছিল স্যারের, তো ছিলেন না বলে ক্লাসগুলো হয়নি। আমার মনে হয় নেক্সট উইকে ক্লাস হবে। নেক্সট উইকে আপাতত তো স্যার বলেছেন থাকবেন, বোধহয় ক্লাস হবে। সেই জন্য আপলোড করা হয়নি, যেহেতু স্যারের শিডিউলটা তো মানে আগে থেকে বোঝা যায় না, বা স্যার নিজেও বুঝতে পারেন না, সেই জন্য আপলোড করা হয়নি। পিএইচডি ক্লাসটা যখন কনফার্মেশন আসে তখন ওই জন্য আপলোড করা হয় পিএইচডি ক্লাসের ব্যাপারে। ওকে ম্যাম। ওকে, ঠিক আছে, চলুন তাহলে আজকের মতন ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আবার সবার সাথে নেক্সট উইকে দেখা হচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।